তড়িৎ রসায়ন রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় নাম্বার 4। এই অধ্যায়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের অনেকেরই আছে যে জৈব রসায়নের দুর্বলতা আছে। তো তারা হচ্ছে জৈব রসায়নটা হচ্ছে আমরা আনসার করি না। সেক্ষেত্রে তোমার জন্য তড়িৎ রসায়ন অধ্যায়টা থেকে একটা সৃজনশীল আসবেই, এবং সেই সৃজনশীলটা তোমার জন্য আনসার করা তখন বাধ্যতামূলক হয়ে যাবে। এই অধ্যায়ের উপর একটা ওয়ান শট সৃজনশীল সলভ ক্লাস দেওয়ার কথা ছিল, সেই সূত্রে আজকের এই ক্লাসটা রেকর্ড করা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রিফাতুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে আছি। তড়িৎ রসায়ন অধ্যায়টা পড়ার জন্য আমাদের সবার আগে সূত্র জানা প্রয়োজন। এই অধ্যায়ে সৃজনশীল মূলত ম্যাথমেটিক্যাল টার্মে সৃজনশীল হয়, আনসার করলেই হচ্ছে ইজিলি মার্ক পাওয়া যায়। তো এই অধ্যায় থেকে হচ্ছে কিছু সহজ সূত্র আছে, যে সূত্রগুলো হচ্ছে আমার প্রয়োজন। W equal to ZIT E naught cell equal to E naught ox plus E naught red, E cell equal to E naught cell plus RT by NF into ln বিক্রিয়কের আয়ন ঘনমাত্রা টু দি পাওয়ার x উৎপাদের আয়ন ঘনমাত্রা টু দি পাওয়ার y। এই তিনটা সূত্র হচ্ছে আমার এই অধ্যায় থেকে প্রয়োজন। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে Z ইকুয়াল টু M বাই NF। M হচ্ছে মূলার ভর। এই তিনটা সূত্র যদি আমি অধ্যায় থেকে জানি, বাদ বাকি সবগুলা সৃজনশীল আমি সলভ করতে পারবো, কারণ যত সৃজনশীল আসবে অধ্যায় থেকে সবগুলা এই তিনটা সূত্রের মধ্যে থেকে আসবে। তো এখন হচ্ছে আমি কিছু বেসিক কথাবার্তা বলবো। এই অধ্যায় থেকে মূলত সৃজনশীল কিভাবে আসে, কি কি আসে, সেগুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে এই অধ্যায় হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নে মূলত কোষ নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এই কোষ আমাদের মানবদেহের কোষ নয়, এটা হচ্ছে কেমিস্ট্রির কোষ। এটা হচ্ছে কোষ মূলত দুই প্রকার, সেটা আমরা সবাই জানি। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, এখানে কোষ বলতে ব্যাটারি বোঝানো হয়েছে। আরেকটা হচ্ছে তড়িৎ রাসায়নিক। এই দুই ধরনের কোষ হচ্ছে আমাদের এখানে পাওয়া যায়। এবং তড়িৎ রাসায়নিক ও তড়িৎ বিশ্লেষক কোষের উপর যদি আমি একটু সংক্ষেপে বলতে যাই, সেক্ষেত্রে তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে অ্যানোডের ক্ষেত্রে ক্ষয় ঘটে এবং ক্যাথোডের ক্ষেত্রে বৃদ্ধি ঘটে। আর তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে বিজারণ বিক্রিয়া দিবে, অ্যানায়নগুলো অ্যানোডে গিয়ে জারণ বিক্রিয়া দিবে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ আর তড়িৎ রাসায়নিক কোষের একটা মেইন কথা। এখন তোমরা লক্ষ্য করেছো যে আমি অ্যানোড আর ক্যাথোড দুইটা শব্দ উচ্চারণ করেছি। হোয়াট ইজ অ্যানোড অ্যান্ড হোয়াট ইজ ক্যাথোড? যে কোনো সেলে বা কোষে দুইটা দণ্ড থাকে, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। এখন অ্যানোড আর ক্যাথোড কি? অ্যানোড হচ্ছে সেই দণ্ড যেখানে হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া ঘটে, এবং ক্যাথোড হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটে। একটা জিনিস মনে রাখবা, তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে অ্যানোডের হচ্ছে ক্ষয় ঘটে, যেহেতু জারণ মানে হচ্ছে ছাড়ন, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে ইলেকট্রন ছাড়ন, এবং ইলেকট্রন ছাড়লে হচ্ছে একটা সময় গিয়ে আমাদের হচ্ছে যে দণ্ড আছে সেই দণ্ডটা ক্ষয়প্রাপ্ত হয়। এখানে হচ্ছে অ্যানোডের হচ্ছে কি ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। সেটা হচ্ছে একদম মুখস্থ করে ফেলো, কোনো কথা নেই। যেখানে অ্যানোড দেখবা সেখানে হচ্ছে কি করবে, আমার জারণ বিক্রিয়া করবে। আর যখনই আমি ক্যাথোড দেখবো সেখানে হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া করবে। এই জিনিসটা মনে রাখার একটা সহজ সূত্র আছে, সেটা হচ্ছে আজব। আমরা জানি যে আজব বলে একটা ওয়ার্ড আছে, এবং রিন সার্ফেক্সের খুব সম্ভবত একটা বিজ্ঞাপন আছে যে সেখানে হচ্ছে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। ঠিক তেমনি আমরা যদি ভুল থেকে কিছু ভালো জিনিস শিখতে পারি, সেক্ষেত্রে ভুলটাই ভালো আমাদের জন্য। আজবকে আমরা যদি আজব পড়ি, এই সরেয়া দ্বারা হচ্ছে আমাদের অ্যানোড, বরিকার্য দ্বারা হচ্ছে জারণ, অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটে। পি দ্বারা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, অর্থাৎ অ্যানোড সবসময় পজিটিভ তড়িৎদ্বার হবে এবং সেখানে আমার জারণ বিক্রিয়া ঘটবে। আর ক্যাথোড তো হচ্ছে তার ঠিক উল্টা। সো আজব এই সংকেতটা দ্বারা আমি এই জিনিসটা মনে রাখতে পারি। এখন আসো আমি হচ্ছে তোমাদেরকে বলবো এখান থেকে হচ্ছে কোথা থেকে সৃজনশীল আসে, কি টাইপের সৃজনশীল মূলত হয়। এখান থেকে সৃজনশীলে গ নাম্বারে হচ্ছে দুই টাইপের প্রশ্ন হতে পারে, ঘ নাম্বারে 2 টাইপের প্রশ্ন হতে পারে। এই 4টা টাইপ প্রশ্ন যদি তুমি পারো তাহলে হচ্ছে এই অধ্যায় তোমার জন্য একদম কি বলা যায়, ডাল ভাত বলা যেতে পারে।
সো আসো আমি হচ্ছে একটু দেখাই কিভাবে সৃজনশীল আসতে পারে। এটা হচ্ছে একটা সেল ড্র করতেছি আমি। সেল তোমাকে হচ্ছে ড্র করেও বলে দিতে পারে, অথবা তোমাকে হচ্ছে সেলটা মুখেও লিখিতভাবে হচ্ছে বলতে পারে, যেখানে হচ্ছে একটা সেল আছে, সেলের ঘনমাত্রা, কোন ধরনের উপাদান বিশ্লেষ্যগুলো আমরা ইউজ করছি, এগুলো সব বলে দিল হয়তো বা। তো এই সেলটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম দণ্ড, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম দণ্ড 0.1 মোলার। এটা হচ্ছে আমার ম্যাঙ্গানিজ দণ্ড, এটা হচ্ছে 0.015 মোলার। এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট আমি ইউজ করেছি, আর এখানে হচ্ছে আমি ম্যাঙ্গানিজ নাইট্রেট ইউজ করেছি। এখন হচ্ছে আমার জারণ মানা জানা দরকার। আমরা জানি, তোমরা জানো তড়িৎ রাসায়নিক অধ্যায়টাতে একটা জারণ মানের ছক আছে, সেই ছক থেকে তোমরা কিছু হচ্ছে মুখস্থ করবা। দাগানো বইয়ের পিডিএফ হচ্ছে আমরা দিয়ে দিব, সেখানে হচ্ছে কিছু ছক দাগানো আছে, সেগুলো হচ্ছে মুখস্থ করবা। আর নর্মালি সৃজনশীলের ক্ষেত্রে বোর্ড পরীক্ষা আসলে বলে দেয়, তোমার সৃজনশীলে সচরাচর দেওয়া থাকে জারণ মানগুলা, যেমন এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার উদ্দীপক। এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন থেকে দুই টাইপের প্রশ্ন হতে পারে। এক নাম্বার প্রশ্ন, উদ্দীপকের যে কোষটি আছে সেই কোষটির অর্ধকোষ বিক্রিয়া লিখতে বলবে। অর্ধকোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া এবং হচ্ছে কোষ উপস্থাপন। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে লিখতে বলবে, একটা গেল। দেন সেকেন্ড হচ্ছে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে বলবে কোষটির ইএমএফ বের করো। হোয়াট ইজ ইএমএফ? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ তড়িৎচালক বল। তড়িৎচালক বল বা তড়িৎচালক বিভব, অনেক সময় বিভব বলে, তড়িৎচালক বিভব বলা হয়। তখন অনেকেই হচ্ছে যে ঘাবড়ে যায় যে তড়িৎচালক বল শিখে আসলাম, তড়িৎচালক বিভবটা কি? তড়িৎচালক বল আর বিভব দুইটা সেম কথা, প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসে আর কি। দেন হচ্ছে এখন ঘ নাম্বার কোয়েশনে। ঘ নাম্বার কোয়েশন ঠিক দুই টাইপের প্রশ্ন হয়। একটা হচ্ছে বলবে যে কোষের অ্যানোডে রাখা দ্রবণটি, আমি যে অ্যানোডে যে অ্যালুমিনিয়াম নাইট্রেট দ্রবণটা রাখছি, সে অ্যালুমিনিয়াম অ্যানোডে রাখা দ্রবণটি জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা, রাখা যাবে কিনা। আমি এখানে কিন্তু জিঙ্কের বিভব মান দিয়ে রাখছি। দেন হচ্ছে প্রশ্ন আসবে দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। এই যে সেলটা, এই সেলটা যদি আমি একটা লং টাইম ধরে ইউজ করতে যাই, সেক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি আসবে কিনা। কোষটি দীর্ঘ সময় সরি ফর মাই হ্যান্ড রাইটিং। কোষটি বিভব কোষটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে কিনা, এই হচ্ছে টোটাল প্রশ্ন। এই চারটাপের বাইরে কোনো ধরনের প্রশ্ন তোমার এইচএসসি পরীক্ষায় হবে না, এবং লাস্ট 7-8 ইয়ার ধরে কোনো বোর্ডই হচ্ছে এর বাইরে আসলে প্রশ্ন যায় নাই। এক্ষেত্রে আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে এগুলো আনসারগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে যদি এগুলো তোমরা সলভ করতে পারো, এই ধরনের প্রশ্ন তোমরা যদি বোর্ডে যতগুলো প্রশ্ন আছে, বিশেষ করে লাস্ট 2019 সাল থেকে ধরে 2023 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, যতগুলো বোর্ড আছে, সবগুলা বোর্ডের কোয়েশন যদি তুমি সলভ করো, হুবহু কমন পাবা ইনশাল্লাহ। এখন আসো আমি যদি হচ্ছে গ নাম্বারে আনসারে যাই। ঘয়ের একে যদি আমি আসি, দেখো কোষের তড়িৎদ্বার দুইটা কি ছিল আমার। এখন আসো কোষের দুটি তড়িৎদ্বার ছিল আমাদের, দুটি তড়িৎদ্বার ছিল। আচ্ছা আমি তড়িৎদ্বার লিখতেছি না, তোমরা লিখে নিও। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম দণ্ড আর একটা হচ্ছিল ম্যাঙ্গানিজ দণ্ড ছিল আমার।
তড়িৎ বিশ্লেষকগুলো কি ছিল আমার? অ্যালুমিনিয়াম নাইট্রেট ও ম্যাঙ্গানিজ নাইট্রেট। এগুলা ছিল হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষক। এখন অ্যালুমিনিয়াম নাইট্রেট দ্রবণে আর ম্যাঙ্গানিজ নাইট্রেট দ্রবণ নিমজ্জিত। আমি ঠিক যেভাবে বলতেছি ঠিক সেভাবে হচ্ছে খাতায় লিখবা। এখন হচ্ছে আমার কি কি দেওয়া আছে, গিভেন দ্যাট আমার কিন্তু বিভব মান দেওয়া ছিল mn/mn2 প্লাস ইকুয়াল টু প্লাস 1.18 ভোল্ট, অ্যালুমিনিয়াম বাই প্লাস ইকুয়াল টু প্লাস 1.66 ভোল্ট। এখানে একটা জিনিস কি তুমি দেখছো যে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাসের যে বিভব মান সেটা কিন্তু ম্যাঙ্গানিজ 2 প্লাসের থেকে বেশি, এবং আমরা জানি জারণ বিভব যার তুলনামূলক বেশি সে হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে। তোমরা এইভাবে লিখবা খাতাতে, আমরা জানি জারণ বিভব যার বেশি সে হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে এবং অপরটি ক্যাথোড হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে আমার অ্যালুমিনিয়াম যে তড়িৎদ্বারটা ছিল সে হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, আর ম্যাঙ্গানিজের যে হচ্ছে আমার তড়িৎদ্বারটা ছিল সেটা হচ্ছে আমার ক্যাথোড হিসেবে কাজ করবে। এখন আমার হচ্ছে অর্ধ বিক্রিয়াটা আমার লেখা লাগবে এখানে। এই যে অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া, ঠিক জারণ বিজন বিক্রিয়া তোমরা যেভাবে করছো ঠিক সেম ওয়াইজ এখানে বিক্রিয়াটা করবা। -3 ইলেকট্রন অ্যালুমিনিয়াম 3 প্লাস, এটা আমি আশা করি তোমরা সবাই জানো। এটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া। জারণ অর্ধকোষ বিক্রিয়া কিসের জন্য? কারণ এখানে ইলেকট্রনের ত্যাগ ঘটেছে, আর পাশাপাশি আমরা এটাও জানি অ্যানোড হচ্ছে আজপ, অ্যানোডে জারণ বিক্রিয়া এবং পজিটিভ তড়িৎদ্বার হয় অ্যানোড। আর ক্যাথোড হচ্ছে ম্যাঙ্গানিজ 2 প্লাস ছিল আমার, সে হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজে পরিণত হয়, এবং এটা হচ্ছে আমার বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। এখন হচ্ছে আমার সমতাকরণ করা লাগবে। একের সাথে যদি 1 নম্বর সমীকরণের সাথে আমি যদি 2 গুণ দিই এবং 2 নম্বর সমীকরণের সাথে আমি যদি 3 গুণ দিই, তাহলে হচ্ছে দেখো কি পাইতেছি আমি, 2 অ্যালুমিনিয়াম 3 Mn2 প্লাস 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 ম্যাঙ্গানিজ। এখানে 6 ইলেকট্রন, এখানে 6 ইলেকট্রন, কাটাকাটি চলে যাবে, প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যাবে। তাহলে অলরেডি কিন্তু আমি আমার কোষ বিক্রিয়াটা পেয়ে গেছি। দেখো অর্ধকোষ বিক্রিয়া কিন্তু আমার আনসার করা শেষ। অর্ধকোষ বিক্রিয়ার কথা বলা ছিল। এই যে দেখো, এটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। এখন হচ্ছে আমার কোষ বিক্রিয়া হচ্ছে আমি উপস্থাপন করব। কোষ বিক্রিয়া হচ্ছে তাহলে কোনটা? সমতা করার পর আমি যে জিনিসটা পাইছি সেটাই হচ্ছে আমার কোষ বিক্রিয়া। এখন হচ্ছে আমাকে কোষ উপস্থাপন করা লাগবে। কোষ উপস্থাপনের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3 প্লাস, এখানে একটা লম্বা সোজা করে টান দিবা। যদি এখানে হচ্ছে আমার লবণ সেতুর কথা বলা থাকে, এই উদ্দীপকে কিন্তু আমার লবণ সেতুর কথা বলা নাই, কিন্তু যদি তোমাকে প্রশ্নে লবণ সেতুর কথা বলে দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাকে এখানে ডাবল টান দিতে হবে। এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবা। অ্যালুমিনিয়াম নাইট্রেট ম্যাঙ্গানিজ নাইট্রেট বাই ম্যাঙ্গানিজ, এই হচ্ছে আমার একটা টাইপের আনসার শেষ। তাহলে হচ্ছে ঘর 1 নাম্বার কোয়েশ্চন কীভাবে আসতে পারে সেটা আমি তোমাকে দেখালাম, এবং এটা কীভাবে আনসার করা লাগবে সেটাও আমি তোমাকে দেখাইছি। এখন হচ্ছে কোষের ইএমএফ বের করতে বলবে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যদি ঘনমাত্রা দেওয়া থাকে, যদি আমার ঘনমাত্রা দেয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে অলওয়েজ নান্সড এর যে সমীকরণ আছে সেই সমীকরণ দিয়ে হচ্ছে আমাকে কোষের ইএমএফ, কোষ তড়িৎচালক বল, কোষ তড়িৎচালক বিভব বের করা লাগবে। এবং নান্সটের সমীকরণ কোনটা? ই সেল ইকুয়াল টু ই নট সেল প্লাস RT/NF ইন্টু লন বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, আমি আর লিখলাম না, উৎপাদ আয়নের ঘনমাত্রা
টু বি দি পাওয়ার এক্স টু বি দি পাওয়ার ওয়াই, এবং এই ই নট সেল সমান সমান ই নট অক্স প্লাস ই নট রেড। এই হচ্ছে আমার নানস্টের সমীকরণ। এই নানস্টের সমীকরণ হচ্ছে তোমাকে ইউজ করা লাগবে। এখন আসো আমরা হচ্ছে এটাকে এই 2 নাম্বার যে কোশ্চেনটা ইএমএফ বের করতে বলছে, সেখানে যদি তোমার ঘনমাত্রা দেওয়া আছে, তোমরা যদি প্রশ্নটা একটু দেখো তাহলে দেখবা এখানে হচ্ছে দেওয়া আছে আমার ঘনমাত্রা 0.1 মোলার, 0.015 মোলার। সো যেহেতু ঘনমাত্রা যেহেতু দেওয়া আছে আমার, সেক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া থাকলে আমাকে অবশ্যই নানস্টের সমীকরণ ইউজ করতে হবে। এখন হচ্ছে আমি কিন্তু অলরেডি কিন্তু কোষের যে কোষ বিক্রিয়া সেটা কিন্তু পেয়ে গেছি। এখানে হচ্ছে বিক্রিয়ক আয়ন, দেখো বিক্রিয়ক আয়নের x ইকুয়াল টু 3, উৎপাদায়ন y ইকুয়াল টু 2। আর গৃহীত বর্জিত ইলেকট্রনের সংখ্যা কত ছিল, সেটা গৃহীত বর্জিত ইলেকট্রনের সংখ্যা ছিল আবার 6। সো এখন হচ্ছে আমি সমীকরণে বসাবো মান ই সেল ইকুয়াল টু, আমরা হচ্ছে আমাদের যে বিভব মান সেটা কিন্তু জানতাম 1.1, এটা আমি হচ্ছে সূত্র ডিরেক্ট অ্যাপ্লাই করতেছি। তোমরা হচ্ছে আগে অবশ্যই সূত্রটা লিখবা, সূত্র লেখার পরে হচ্ছে তোমরা মান বসাবা ক্ষেত্রে। প্লাস আর হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মলিকিউল, সেটা সৌজন্য, এবং হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলা ছিল, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সরি ফর দ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। যদি কথা বলা না থাকে তাও তোমাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরে নিতে হবে, কারণ আমরা জানি এসএটিপিতে হচ্ছে একটা ঘরের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং সেক্ষেত্রে এটা 298 কেলভিন হয়ে যায়। এবং নিচে হচ্ছে আমার গৃহীত বর্জিত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6, যেটা হচ্ছে এন, এবং ফ্যারাডের একটা মান সেটা আমরা সবাই জানি 96500, এটা হচ্ছে ফ্যারাডের মান। এবং এখন হচ্ছে লন, লন হচ্ছে আমরা জানি বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা ছিল 0.015 মোলার, এবং এক্স ছিল কত, আমার এক্স ছিল 3, আর উৎপাদের যে ঘনমাত্রা সেটা ছিল 0.1, এবং হচ্ছে আয়নের যে ওয়াই, ওয়াই হচ্ছে সমান সমান 2। এখন যদি আমি এটাকে ক্যালকুলেট করি, ওয়েট এ মিনিট, ক্যালকুলেট করি। আচ্ছা হ্যাঁ, ক্যালকুলেট করলে যে মানটা আসছে সেটা হচ্ছে আমার +0.4458 ভোল্ট। এই হচ্ছে আমার ইএমএফ, কোষ তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল, কোষ তড়িৎচালক বিভব বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সেটা হচ্ছে এইটা। আমি আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। এখানে হচ্ছে তোমরা বলতে পারো 0.015 কোথা থেকে আনছেন, 0.1 কোথা থেকে আনছেন। তোমরা যদি প্রশ্নটা খেয়াল করো তাহলে এখানে দেখবা 0.1, 0.015 বলা আছে। কোষের বিক্রিয়া হচ্ছে কোথা থেকে পাইছেন, কোষ বিক্রিয়া হচ্ছে আমার এখানে আগে থেকে বের করা ছিল। যেহেতু তোমাকে প্রশ্নে এই জিনিসটা বলা থাকবে না, যদি কোষের ইএমএ বের করতে বলো তখন সেখানে তোমাকে কোষ বিক্রিয়াটা লেখা লাগবে, লিখে দেন হচ্ছে এভাবে হচ্ছে ব্যাখ্যা করা লাগবে। বিক্রিয়ক আয়ন হচ্ছে x3, উৎপাদন y2, এবং n অর্থাৎ গৃহীত অথবা ও বর্জিত ইলেকট্রনের সংখ্যা যেটা ছিল 6, আমরা কিন্তু দেখেছিলাম। এবং সেখান থেকে হচ্ছে আমি হচ্ছে মান বসাইছি, আমার আনসার চলে আসছে +0.4458 ভোল্ট। এখন আসি হচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বারে এই যে কোষ দীর্ঘ সময় ব্যবহার করা যাবে কি না, এই একটা কোয়েশ্চেন। কোষটা দীর্ঘ সময় ব্যবহার করা যাবে কিনা, প্রথমে হচ্ছে আমি এই জিনিসটা আনসার, কারণ এটা হচ্ছে খুবই ছোট এবং খুবই সহজ। এই হচ্ছে আমার ঘ নাম্বার। ঘয়ের 2 নাম্বারটার প্রশ্ন ছিল কি, কোষটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে না না। এক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে ইনট সেল যে সূত্রটা আছে আমরা সেই সূত্রটা ইউজ করব, ইনট অক্স প্লাস ইনট রেড। ইনট অক্স আর ইনট রেড কোনটা, ইনট অক্স আমরা জানি অ্যালুমিনিয়াম ছিল অ্যানোড, অ্যানোড হচ্ছে অল টাইম আমাদের পজিটিভ পরিধান হিসেবে কাজ করবে, সো 1.66 ভোল্ট। আর Mn2 প্লাস বাই Mn ইকুয়াল টু -1.18 ভোল্ট। এখন আমরা জাস্ট এখানে শুধু মান বসাবো, -1.18 ভোল্ট ইকুয়াল টু 0.48 ভোল্ট। দেখো এই যে মানটা ইনট সেল গ্রেটার দেন 0, কাজে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, এবং যেহেতু স্বতঃস্ফূর্তভাবে ঘটবে সেক্ষেত্রে আমরা জানি
অ্যালুমিনিয়াম দণ্ড সেটা ক্ষয়প্রাপ্ত হবে। কেন ক্ষয়প্রাপ্ত হবে? সে হচ্ছে অ্যানোড, অ্যানোড থেকে হচ্ছে ইলেকট্রন চলে যাবে এবং সে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। অ্যানোড দণ্ড একটা সময় ক্ষয় হতে 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 টোটালি ক্ষয় হয়ে যাবে এবং দীর্ঘ সময় ধরে আমি আমার এই কোষ যে কোষটা আছে সেটা রান করতে পারবো না। কেন রান করতে পারবো না? কারণ আমার একটা দণ্ড ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যাবে, অ্যালুমিনিয়াম দণ্ড। যদি এটাকে আমরা দীর্ঘ সময় ধরে চালাইতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে লবণ সেতু ইউজ করা লাগবে। উইদাউট লবণ সেতু এই কোষ দীর্ঘ সময় ধরে চলবে না। এখন আসে আমি কীভাবে বুঝলাম যে হচ্ছে এই কোষে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া দিবে। একটা কোষ স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে কি করবে না সেটা নির্ভর করে যখন হচ্ছে ই সেল ইকুয়াল টু ইনোটক্স প্লাস ইনোট্রেড এর মান পজিটিভ হবে, তখন হচ্ছে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে। আর যখন হচ্ছে নেগেটিভ হবে স্বতঃস্ফূর্ত হবে না। অর্থাৎ ওই যে তড়িৎ রাসায়নিক কোষটা আমি তৈরি করেছিলাম সেই তড়িৎ রাসায়নিক কোষটা ফেল করবে। অর্থাৎ সেখানে আমি লবণ সেতু ইউজ করলেও সে চলবে না, বা যেটা তুমি ইউজ করো সেটা চলবে না। নেগেটিভ মান আসলে সেটা চলবে না, পজিটিভ মান আসবে মানে সেটা হচ্ছে আমার বিক্রিয়া হবে, তড়িৎ রাসায়নিক কোষটা চালু হবে। কিন্তু সেক্ষেত্রে যদি লবণ সেতু আমি ইউজ না করি এটা দীর্ঘ সময় ধরে হচ্ছে আমি ব্যবহার করতে পারবো না। তো অলরেডি কিন্তু আমি আমার একটা প্রশ্ন উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে কোষটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে কি না। কোষটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে না, কারণ অ্যালুমিনিয়াম দণ্ড ক্ষয়প্রাপ্ত হতে হতে একসময় নিঃশেষ হয়ে যাবে। এখন আসো এখানে আরেকটা প্রশ্ন ছিল, অ্যানোডের রাখা দ্রবণটি জিঙ্কের পাত্রে রাখা যাবে কি না। এটা একটা ভালো কোয়েশন এবং এই প্রশ্নটাই হচ্ছে বেশিরভাগ সময় আসে। বিগত বছর পরীক্ষাগুলোতে আমি জিনিসটা দেখছি যে বেশিরভাগ সময় এই জিনিসটা আসতেছে। এই ক্ষেত্রে এখন আসো আমি হচ্ছে আমার সম্ভাব্য বিক্রিয়া, জিঙ্ক প্লাস এখানে হচ্ছে ওর জারণ মান 0, ওর জারণ মান 0, এর জারণ মান হচ্ছে +3, এর জারণ মান +2। তাইলে আমরা এখন ই অক্স ইকুয়াল টু জিঙ্ক বাই জিঙ্ক 2 প্লাস ইকুয়াল টু 0.76 ভোল্ট, ই রেড অ্যালুমিনিয়াম 3 প্লাস বাই অ্যালুমিনিয়াম ইকুয়াল টু মাইনাস অ্যালুমিনিয়াম বাই অ্যালুমিনিয়াম 3 প্লাস ইকুয়াল টু -1.66 ভোল্ট। এখন এখানে দেখো আমি তোমাদেরকে বলতেছি কেন হচ্ছে আমি জিঙ্ককে অ্যানোড হিসেবে ইউজ করলাম। কারণ জিঙ্কে হচ্ছে দেখো জিঙ্কের জারণ মান বাড়ছে, যে ক্ষেত্রে জারণ মান বাড়ে সেক্ষেত্রে জারণ বিক্রিয়া ঘটে। আর জারণ বিক্রিয়া কার ঘটে? অ্যানোডের ক্ষেত্রে জারণ বিক্রিয়া ঘটে। সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে জারণ মান হচ্ছে ই অক্স, আমি জিঙ্ক ইউজ করছি। এখন আসি আমি হচ্ছে ই সেল। এক্ষেত্রে কিন্তু আমার ঘনমাত্রা দেওয়া নাই, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু অনায়াসে আমার ই সেল ইকুয়াল টু ই রেড সেই সূত্র ইউজ করতে পারবো। 0.76 মাইনাস 1.66 ভোল্ট ইকুয়াল টু -0.9 ভোল্ট। এখন দেখো এখানে কিন্তু মান কিন্তু 0 আসছে। আমি একটু আগেই বলছিলাম যখনই কোনো জায়গায় মান নেগেটিভ আসবে তার মানে এখানে কোনো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে না। অর্থাৎ আমি আমার এই অ্যালুমিনিয়াম নাইট্রেট দ্রবণটাকে আমি জিঙ্কের পাত্রে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে পারবো, কারণ জিঙ্ক অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে কোনো ধরনের বিক্রিয়া করবে না। অ্যালুমিনিয়াম নাইট্রেট জিঙ্কের পাত্রের সাথে বিক্রিয়া করে জিঙ্ক পাত্রের কোনো ধরনের ক্ষয়ক্ষতি ঘটাবে না। যদি এখানে কখনো দেখো যে পজিটিভ মান আসছে সেই ক্ষেত্রে যেটা হবে, আনসারটা হবে সেক্ষেত্রে হবে যে আমার যে দ্রবণটা আছে সে দ্রবণটা জিঙ্ক পাত্রের সাথে বিক্রিয়া করবে এবং জিঙ্ক পাত্রের ক্ষয় করবে, জিঙ্ক পাত্রের তলা হচ্ছে ফুটা করে ফেলবে। ফলশ্রুতিতে আমি এই যে দ্রবণটা আছে সেই দ্রবণটাকে জিঙ্ক পাত্রে দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘ সময় কি আমি সংরক্ষণ করতেই পারবো না। এই ক্লাসে আমি হচ্ছে তোমাদেরকে সৃজনশীল কীভাবে আসে না আসে সেই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাইছি এবং এখন হচ্ছে এমসিকিউ একটা দেখাই দিই। আচ্ছা, এই সৃজনশীলটা হচ্ছে আশা করি তোমরা সবাই বুঝছো। যদি বুঝে থাকো কাইন্ডলি আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে তোমরা বোর্ডের যে কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করে কাইন্ডলি দিবা। ওই সলভগুলো করে হচ্ছে ফেসবুক গ্রুপে দিবা। আমি সেক্ষেত্রে তোমাদেরগুলো দেখে দিব যে তোমাদেরগুলো সঠিকভাবে হয়েছে কিনা। আর এছাড়াও এই যে ক্লাসে আমি কিন্তু পুরা অঙ্ক করিনি, আমি এখানে জাস্ট তোমার অনেক কিছু মুখে বলছি। সেক্ষেত্রে তোমরা এই সৃজনশীলটাকে সম্পূর্ণভাবে খাতার মধ্যে লিখে নোট আকারে শেয়ার করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে। অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেওয়া হবে। এখন একটা কমন এমসিকিউ এখান থেকে আসে, সেটা হচ্ছে
5 মিনিটে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে? অনেক সময় এটা 3 নাম্বার কোয়েশ্চনও আসে, যদিও রিসেন্ট টাইমে খুব বেশি একটা আসে নাই। এরকম যদি সৃজনশীল আসে সেক্ষেত্রে তোমাকে এরকম একটা চিত্র দিয়ে দিবে। ওকে, এখানে হচ্ছে সিএ ক্যালসিয়াম ক্লোরাইড আছে। তোমাকে কিন্তু এখানে বলছে 5 মিনিটে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে। এক্ষেত্রে আমরা জানি উইনো ফ্যারাডের ফার্স্ট লতে আমরা কি জানি? ZIT। এক্ষেত্রে জেড এর মান হচ্ছে m/nf। CaCl2। এখন আমাকে কিন্তু বলছে ক্যালসিয়াম কত গ্রাম জমা হবে? ক্যালসিয়ামের মোলার ভর কত? 40। n হচ্ছে 2। n2 কিসের জন্য? কারণ আমরা জানি ক্যালসিয়াম 2+ হয়, এই যেখানে কিন্তু ক্যালসিয়াম +2, সো 2 আর 96500 সেটা আমরা সবাই জানি। এবং আই এর মান বলা ছিল 5 এম্পিয়ার, টি কিন্তু বলা ছিল আমার 5 মিনিট, সো এক্ষেত্রে হচ্ছে আমি সেকেন্ডটি নিয়ে যাব 300 সেকেন্ড। এখন জাস্ট আমি এখানে মান বসাই দিব। ক্যালকুলেট করে ফেলি। 0.31 গ্রাম এই পরিমাণ ক্যালসিয়াম জমা হবে আমার। একদম সহজ প্রশ্ন, সহজ উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে আরেকটা প্রশ্ন হচ্ছে বরিশাল বোর্ড 2019 সালে আসছিল। বরিশাল বোর্ড 2019 সালে আসছিল, সেটা হচ্ছে প্লাটিনাম (0.1 মোলার। কোষ বিভবের যে মান সেটা দেওয়া ছিল +0.42 ভোল্ট। বলা হয়েছিল যে H2SO4 এর ঘনমাত্রা কত? দেখো নর্মালি আমাদের ঘনমাত্রা দেওয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কোষ বিভবের মান বের করি, বাট এখানে ছিল একটার ঘনমাত্রা আর একটা হচ্ছে কোষ বিভবের মান দেওয়া ছিল। আমাকে বলছে এখান থেকে ঘনমাত্রা নির্ণয় করো। এক্ষেত্রে অঙ্কটা আমরা কীভাবে করবো? এই অঙ্কটা হচ্ছে একদম সিম্পল, অ্যাজ ওয়েল এস আমি তোমাদেরকে বলে দিব, তোমরা হচ্ছে করে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে আপলোড দিবা, আমি হচ্ছে সেখান থেকে দেখে এটার আনস দিব। আর যদি তোমাদের ভুল হয়, আমি দেখি ম্যাক্সিমাম ভুল হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি অঙ্কটা করে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিব। এই অঙ্কটা প্রথমে তোমাকে যেভাবে করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে বিক্রিয়াটা করব। এক্ষেত্রে x=1, y=2। আমাকে হচ্ছে H+ এর ঘনমাত্রা বের করা লাগবে। ওর CO2+ এর ঘনমাত্রা কত? 0.1 মোলার। আমরা জানি E₃ E₀ ox E₀ red প্লাস 2.303 RT/NF log। দেখো লন দিয়ে হচ্ছে লন ইনভার্স করাটা খুব টাফ, ক্যালকুলেটার হচ্ছে আমরা ওগুলো পারি না। সেক্ষেত্রে আমরা যদি লগের সাথে 2.303 গুণ দিই তাহলে কিন্তু হচ্ছে আমরা লনের মান পাই। সেজন্য আমি হচ্ছে 2.303 এখানে সামনে আনছি, দেন হচ্ছে লগ করছি, লগ ইন্টু 0.11 H+ হোল স্কোয়ার। এক্ষেত্রে আমার মান দেওয়া ছিল 0.42। আর আমরা জানি আমাদের কপারের হচ্ছে 0.34 হচ্ছে আমাদের কপারের যে বিভব, সেটা 0.34 - 0। আর হাইড্রোজেনের তো হচ্ছে 0, সেটা আমরা সবাই জানি, প্লাস 2.0296 ইন্টু লগ 0.1/H+ হোল স্কোয়ার। এখন হচ্ছে আমি যদি এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, বিয়োগ করি, তাহলে হচ্ছে 0.08 = 0.0296 ইন্টু লগ 0.1 বাই কনসেন্ট্রেশন অফ H+ হোল স্কোয়ার।
এখন হচ্ছে বাদ বাকি তো তুমি কিন্তু এখান থেকে পারার কথা। আমি এখান থেকে হচ্ছে অঙ্কটা করে দিব না, আমি আশা করবো তুমি হচ্ছে অঙ্কটা করবা, করে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে দিবা, আমি সেখান থেকে হচ্ছে দেখে বলে দিব। আনসারটা শুধু আমি বলে দিচ্ছি, আমাদের এই দবনে H2S উপরের যে ঘনমাত্রা সেটা 0.0071 মোলার। H2S উপরের ঘনমাত্রা 0.0071 মোলার। তোমরা হচ্ছে অঙ্কটা করবা। আজকের ক্লাসটা একটু দীর্ঘ ছিল, প্রায় হাফ অ্যান আওয়ারের কাছাকাছি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার, এবং এখান থেকে হচ্ছে একটা সৃজনশীল খুব অনায়াসই আনসার করা যায়, এবং আনসার করলে তুমি 10-এ 10 পাবা। কারণ ক খতে তো তুমি যদি মার্ক তুলবে 3-4, আচ্ছা 3 আর 4 নাম্বার বসে, 3 আর 4 মার্ক 7 মার্ক। এই 7 মার্ক তোলা কোনো ব্যাপার না তোমার জন্য। যদি ক খতে তুমি ফুল মার্ক পাও, সেক্ষেত্রে হচ্ছে 10-এ 10। সো যারা হচ্ছে ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য কিন্তু এটা খুবই বড় একটা সুযোগ। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো তাদের কিন্তু বইটা একটা মার্ক রিকোয়ারমেন্ট থাকে। সো সেক্ষেত্রে তোমাকে ভালো একটা অঙ্ক করতে হবে। আমি আমার এইচএসসিতে 198 পেয়েছিলাম, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে। সো এটা আমাকে স্কলারশিপ পেতে সাহায্য করছিল এইচএসসিতে। তো যদি তোমার টার্গেট থেকে স্কলারশিপ, গোল্ডেন এ প্লাস, বুয়েটে পরীক্ষা দেওয়া, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই একটা ভালো মার্ক ক্যারি করতে হবে, এবং সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সিস্টেমেটিক্যালি স্মার্টলি পড়তে হবে, স্মার্টলি আনসার করতে হবে। এই চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যেখানে তুমি যদি স্মার্টলি পড়ো, স্মার্টলি আনসার করে আসতে পারো, তুমি ফুল মার্কস পাবা। সো আশা করি সবার ক্লাস ভালো লাগছে। যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রেও আপনি কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রেও জানাবা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এডুহেটার্স একটি হেটার্স এক্সাম ব্যাচ নামে একটা ব্যাচ চলতেছে। হেটার্স এক্সাম ব্যাচ, সেটা 1.0, সেটা হচ্ছে যারা এইচএসসি 2024 আছে তাদের জন্য। সো যারা হচ্ছে এই এক্সাম ব্যাচ হবে জানতে ইন্টারেস্ট, তারা আমাদের পেজে কাইন্ডলি ছোট্ট করে একটা নক দিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, পড়তে ভুলো না কিন্তু সবাই।